1947 সালে একটা সিদ্ধান্ত যা বদলে দিয়েছিল কোটি কোটি মানুষের ভাগ্য। মানুষ ভেবেছিল ধর্মের কারণে দেশ ভাগ হয়েছে, কিন্তু যদি বলি এটা পুরোপুরি সত্যি না। পূর্ববঙ্গ কেন পাকিস্তানের অংশ হলো, এর পিছনে লুকিয়ে আছে রাজনীতি, অর্থনীতি আর ক্ষমতার খেলা। আজ আপনি এমন কিছু জানতে চলেছেন যা ইতিহাসের বই কখনো পুরোটা বলে না। সাল 1947, ব্রিটিশরা ভারত ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেশ জুড়ে উত্তেজনা আর ভয়। সবাই জানে দেশ ভাগ হবে, কিন্তু এখন প্রশ্নটা হলো কিভাবে ভাগ হবে। বিশেষ করে বাংলা, একটা সম্পূর্ণ সাংস্কৃতিকভাবে শক্তিশালী অঞ্চল, কেন এটা দুভাগে ভাগ হল, আর কেন পূর্ববঙ্গ গেল পাকিস্তানের দিকে। চলুন তাহলে ধাপে ধাপে জেনে নিই। নমস্কার বন্ধুরা, আমি নির্মল। আজকে এই ভিডিওতে আমরা জানবো দেশভাগের সেই অন্ধকার ইতিহাস। ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ এই ভিডিও শেষে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি যা আপনাদের সবার জানা দরকার। 1947 সালের শুরুর দিকে দেশভাগের সিদ্ধান্ত প্রায় নিশ্চিত, কিন্তু ঠিক সেই সময় আসে এক চমকে দেওয়ার মতো প্রস্তাব, ইউনাইটেড বাংলা। এই পরিকল্পনার মূল ধারণা ছিল পুরো বাংলা একসাথে থাকবে, না ভারতে না পাকিস্তানে, বরং গড়ে উঠবে একটি আলাদা স্বাধীন দেশ। এই প্রস্তাবটি শুধু কাগজে কলমে ছিল না, এটিকে সমর্থন করেছিল কিছু কিছু কংগ্রেস নেতা, মুসলিম লীগের এক অংশ এবং বাংলার অনেক বুদ্ধিজীবী যেমন হোসেন সোহরাওয়ার্দী ও শরৎচন্দ্র বোস। কিন্তু কেন এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ ছিল? কারণ বাংলা তখন অর্থনৈতিকভাবে খুব শক্তিশালী অঞ্চল ছিল, বিশেষ করে পাটের শিল্পের জন্য। পূর্ববঙ্গে হতো পাটের উৎপাদন, আর কলকাতা ছিল তার শিল্প ও রপ্তানির কেন্দ্র। অর্থাৎ একসাথে থাকলে এই অর্থনীতি সবচেয়ে ভালো কাজ করত। হিন্দু নেতারা ভয় পাচ্ছিলেন মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে তারা সংখ্যালঘু হয়ে পড়বে। কংগ্রেস চাইনি আর একটা নতুন দেশ তৈরি হোক, আর মুসলিম লীগ চাইছিল পাকিস্তান আরো বড় হোক। এই তিন দিকের চাপের ফলে ইউনাইটেড বাংলা পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়, আর এর সাথেই শেষ হয়ে যায় একসঙ্গে থাকার সুযোগটা। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কিন্তু কম আলোচিত একটা দিক, অর্থনীতি, বিশেষ করে পাট শিল্প। সেই সময় বাংলা ছিল বিশ্বের অন্যতম ঝুট উৎপাদন অঞ্চল। পূর্ববঙ্গের উর্বর জমিতে বিপুল পরিমাণে পাট উৎপাদন হতো, আর পশ্চিমবঙ্গের কলকাতায় ছিল সেই পাট শিল্পের বড় বড় কারখানা। মানে কাঁচা মাল একদিকে, শিল্প আর রপ্তানি ব্যবস্থা অন্যদিকে। এই দুই অংশ একজন আরেকজনের উপরে সম্পূর্ণ নির্ভরশীল ছিল। কিন্তু সমস্যা শুরু হলো তখন যখন বাংলা ভাগ হওয়ার সম্ভাবনা তৈরি হলো। ভাবো, যদি বাংলা ভাগ হতো তাহলে কাঁচা পাট থাকতো পূর্ববঙ্গে আর কারখানা থেকে যেত পশ্চিমবঙ্গ। পুরো অর্থনৈতিক চক্রটা ভেঙে পড়বে। আর এই জায়গাতেই রাজনীতির সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। পাকিস্তানের পরিকল্পনা ছিল স্পষ্ট, আমরা কাঁচা মাল পাবো, তারপর নিজেদের শিল্প গড়ে তুলব। অর্থাৎ এটা শুধু ধর্মীয় বিভাজন ছিল না, এটা ছিল ইকোনমি পাওয়ার কন্ট্রোলের লড়াই। কে কাঁচামাল নিয়ন্ত্রণ করবে, কে শিল্প চালাবে, আর কে আন্তর্জাতিক বাজারে লাভ তুলবে। এরপরে গল্পটা ঘুরে যায় উত্তর দিকে। সিলেট, যা তখন বাংলার অংশ না, ছিল আসামের অন্তর্গত। কিন্তু একটা বড় বাস্তবতা ছিল, সিলেটের মুসলিম জনসংখ্যা ছিল সংখ্যাগরিষ্ঠ, আর সেই কারণে দেশভাগের সময় এই অঞ্চল নিয়ে তৈরি হয় একটা আলাদা প্রশ্ন। ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় সিলেটে গণভোট হবে, মানুষ নিজেরাই ঠিক করবে তারা ভারতে থাকবে নাকি পাকিস্তানে যোগ দেবে। আর এই গণভোটই ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে সরাসরি মানুষের মতামত নেওয়া হচ্ছিল। ভোটের আগে প্রচার শুরু হয়, একদিকে ভারত, অন্যদিকে পাকিস্তান। ধর্ম, পরিচয়, নিরাপত্তা সবকিছু মিলিয়ে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। অবশেষে ফলাফল আসে, সিলেট শহরের বেশিরভাগ মানুষ পাকিস্তানের পক্ষে ভোট দেয়। অর্থাৎ সিলেটের বড় অংশ পূর্ব পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়, কিন্তু পুরো সিলেট না, কিছু অঞ্চল যেমন করিমগঞ্জ ভারতে থেকে যায়। এই ঘটনাটা একটা বড় সত্য সামনে আনে, ধর্ম আর রাজনীতির ডিসিশন এখানে শুধু ভূগোল নয়, মানুষের পরিচয় আর বিশ্বাস চূড়ান্ত সিদ্ধান্তে বড় ভূমিকা নেয়। আর এই ভোট প্রমাণ করে দেশভাগ শুধু নেতাদের সিদ্ধান্ত ছিল না, সাধারণ মানুষের ভোটও ইতিহাস বদলে দিয়েছিল। এবার আসে ইতিহাসের সবচেয়ে বড় নাটকীয় এবং বিতর্কিত অধ্যায়। একজন মানুষ যে কখনো ভারতবর্ষে পাই রাখেনি, স্যার র্যাডক্লিফ, তাকে হঠাৎ করে দায়িত্ব দেওয়া হলো ভারতকে ভাগ করতে হবে। সময় মাত্র 5 সপ্তাহ। ভাবো, হাজার বছরের ইতিহাস, কোটি কোটি মানুষের ভবিষ্যৎ, আর সেটা নির্ধারণ করতে সময় মাত্র কয়েক সপ্তাহ। র্যাডক্লিফ বসে পড়লেন মানচিত্র নিয়ে। সামনে ছিল ডাটা, ধর্মীয় জনসংখ্যা, প্রশাসনিক সীমা, আর তারপর তিনি একটা লম্বা লাইন টেনে দিলেন। এই লাইনটা ইতিহাসে পরিচিত হলো রেড ফ্ল্যাগ লাইন। কিন্তু এই লাইন শুধু মানচিত্রে ছিল না, এটা বাস্তব জীবনে ভয়াবহ প্রভাব ফেলেছিল। পরিবার ভাগ হয়ে গেল, এক বাড়ির মানুষ দুই দেশে পড়ে গেল, গ্রাম শহর সবকিছু মাঝখান থেকে কেটে গেল। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি, লাখ লাখ মানুষ রাতারাতি শরণার্থী হয়ে গেল। কেউ সবকিছু ছেড়ে পালাচ্ছে, কেউ ট্রেনে, কেউ পায়ে হেঁটে সীমান্ত পার হচ্ছে। এই লাইন শেষমেশ ঘোষণা করে পূর্ববঙ্গ এখন আর বাংলার নয়, এটা হয়ে গেল ইস্ট পাকিস্তান। আর সেই সাথে শেষ হলো এক অধ্যায়, কিন্তু শুরু হলো এক নতুন সংগ্রাম, যেটার প্রভাব আজও আমরা অনুভব করি। এবার আসি সবচেয়ে অবাক করা এক বাস্তবতায়। যখন পাকিস্তান তৈরি হলো তখন সেটি ছিল দুই ভাগে বিভক্ত, কিন্তু একটাই দেশ। পূর্ব পাকিস্তান, আজকের বাংলাদেশ, আর পশ্চিম পাকিস্তান, আজকের পাকিস্তান। এই দুটো দেশের মধ্যে দূরত্ব ছিল প্রায় 1600 কিলোমিটার, আর মাঝখানে পুরোটা জুড়ে ইন্ডিয়া। ভাবো একবার, দুই অংশের মাঝখানে একটা গোটা দেশ, তবুও বলা হচ্ছে এক দেশ। এটা কি বাস্তবিকভাবে সম্ভব ছিল? প্রশাসন, যোগাযোগ, অর্থনীতি সবকিছু কিভাবে চলবে? এই অদ্ভুত গঠনটাই দেখিয়ে দেয়
সিদ্ধান্তটা পুরোপুরি প্র্যাকটিক্যাল ছিল না, বরং এটা ছিল পলিটিক্যাল গেম, যেখানে বাস্তবতার চেয়ে ক্ষমতার সমঝোতে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছিল। তাহলে সত্যিটা কি পূর্ববঙ্গ পাকিস্তানে গিয়েছিল শুধু ধর্মের কারণে? না, এর পিছনে ছিল রাজনীতি, অর্থনীতি, নির্বাচন, আন্তর্জাতিক চাপ, সবকিছু মিলিয়ে ইতিহাস এই পথেই এগিয়েছে। এই ইতিহাসটা আমরা অনেকেই জানি না এবং হয়তো অনেকে জানার চেষ্টাও করি না। আশা করছি এই ভিডিওটা দেখার পরে আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করুন, আর এমনই অজানা সত্য জানতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আনটোল্ড স্টোরি অ্যান্ড মোর চ্যানেলটি, আর কমেন্টে লিখুন আপনার মতামত। কারণ ইতিহাস শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ না, এটা আমাদের অতীত আর সেই সাথে আমাদের বর্তমানও। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।